সন্ধ্যার পরে গ্রেফতার ব্রিগেডিয়ার সাখাওয়াত, ফাঁসি নিশ্চিত নির্বাচন কমিশনারের। এদিকে ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন নিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। একে একে ফেসে যাচ্ছে সকল উপদেষ্টা। ১/১১ নির্বাচন কমিশনার এবং ইউনূসের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার হতে যাচ্ছেন। তাদের কোনো রেহাই নেই, হত্যা বিচার করুক আর না করুক, এদের কোনো রেহাই আর নাই। ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং সাবেক নির্বাচন কমিশনার সোহুল হোসেনের গ্রেফতার হওয়া সময়ের ব্যাপার মাত্র, কারণ নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার যে কয়েকটি ধাপ ছিল এর মধ্যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, গোপনে ব্যালট পরিবহন এবং ছক অনুযায়ী নির্বাচনী কর্মকর্তাদের একটি অংশকে প্রভাবিত করে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ফলাফল নিয়ন্ত্রণ করা ছিল কৌশলগুলোর অংশ। রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে রাজবংশের সোনার ডিম পাড়াতে বাধ্য করছে ডেভিল ইনুস। এরপর তিনি আখ্যায়িত করেছেন ডেভিল ইনুসকে। অন্যদিকে তার আরেকটি বক্তব্যে তিনি বলেছেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার তিনি সংবিধান এবং আইন ভঙ্গ করে সংবিধান পরিষদ বা সংস্কার পরিষদের শপথ নিয়েছেন, যেটা সম্পূর্ণভাবে তিনি সংবিধান ভঙ্গ করেছেন। এবার কি প্রধান নির্বাচন কমিশনের এই সংবিধান ভঙ্গের অপরাধে রাষ্ট্রদ্রোহের মামলায় তিনি ফেসে যাচ্ছেন? তার কি ফাঁসি হবে? গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রীও বেশ গুরুত্বপূর্ণ কথা বলেছেন। জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছিল সেটাকে তিনি প্রতারণা বলেছেন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে এই আদেশ অধ্যাদেশ দিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ঘটনাটি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সংসদ অধিবেশনে মিস্টার সালাউদ্দিন ডেভিল ইনুসকে অন্তহীন জাতীয় প্রতারক বলে আখ্যায়িত করেছেন। শুধু তাই না, রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে রাজবংশের সোনার ডিম পাড়াতে বাধ্য করছে ডেভিল ইনুস। এভাবে তিনি আখ্যায়িত করেছেন ডেভিল ইনুসকে। অন্যদিকে তার আরেকটি বক্তব্যে তিনি বলেছেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার তিনি সংবিধান এবং আইন ভঙ্গ করে সংবিধান পরিষদ বা সংস্কার পরিষদের শপথ নিয়েছেন, যেটা সম্পূর্ণভাবে তিনি সংবিধান ভঙ্গ করেছেন। এবার কি প্রধান নির্বাচন কমিশনের এই সংবিধান ভঙ্গের অপরাধে রাষ্ট্রদ্রোহের মামলায় তিনি ফেসে যাচ্ছেন? তার কি ফাঁসি হবে? এখন কথা হচ্ছে, মিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের আজকের এই বক্তব্য, এই অপ্রিয় সত্য বক্তব্যটা আসলে মন থেকে করেছেন, নিজে সত্যি সত্যি করেছেন, নাকি জনগণের মুখে ধুলো দিয়েছেন? কেননা গতকালকে পুলিশ হত্যার বিচারের বিষয়ে তিনি মুক্তিযোদ্ধাদেরও বিচারের কথা কিন্তু বক্তব্যে তিনি বলেছিলেন। আসেন নিউজের একটু বিস্তারিত পড়ে শোনাচ্ছি। রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে রাজহংসের ডিম পাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তী সরকারের অন্তহীন জাতীয় প্রতারণা আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, এই আদেশ রাষ্ট্রপতিকে চাপ প্রয়োগ করে জারি করানো হয়েছে। এই প্রক্রিয়াকে রাজহংসকে জোরপূর্বক স্বর্ণের ডিম পাড়তে বাধ্য করার মতো ঘটনা বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার জাতীয় সংসদে জুলাই সনদ ও সংবিধান সংস্কার বিষয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি আদেশ জারি করতে পারেন? তিনি বলেছিলেন, আমি তো পারি না, আমাকে পারাচ্ছে। রাজহংসকে জোরপূর্বক স্বর্ণের ডিম পাড়াতে বাধ্য করার মতো ঘটনা আর কি। এখন সেটি অবৈধ ডিম হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি নিজেই তাকে জানিয়েছেন যে এমন আদেশ জারি করার সাংবিধানিক ক্ষমতা তার নেই, কিন্তু তাকে বাধ্য করা হয়েছে। 1973 সালের পর থেকে রাষ্ট্রপতির এমন কোনো ক্ষমতা নেই, ফলে এই আদেশ অবৈধভাবে জারি হয়েছে। সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ একটি প্রতারণার দলিল, যা সংসদের সার্বভৌম ক্ষমতাকে খর্ব করার অপচেষ্টা। আরেকটি বক্তব্যে তিনি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন সিইসি নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া ফরম বিতরণ করে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই পুরো প্রক্রিয়াকে অবৈধ এবং বিগত অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দলিল হিসেবে অভিহিত করেছেন তিনি। মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার উত্থাপিত মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। স্পিকারের অনুমতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিল উদ্ধৃত করে গত বছরের জারি করা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 25-এর আইনি
অসারতা ব্যাখ্যা করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান সংরক্ষণের জন্য 148 অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন, কিন্তু তিনি কোন আইন বলে সংবিধান সংস্কার পরিষদ এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠালেন? এ ফরম দাখিল করার কোনো এখতিয়ার তার নেই। এটি করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সংসদ সদস্যদের নির্বাচনের জন্য একটি ব্যালট দিয়েছিল, সেখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হওয়ার জন্য কোনো আলাদা ব্যালট ছিল না। জনগণ সংসদ সদস্য হিসেবে আমাদের ম্যান্ডেট দিয়েছে, অস্তিত্বহীন কোন পরিষদের সদস্য হিসেবে নয়। আর এই বক্তব্য জামাতের কাছে অপ্রিয় হলেও কিন্তু এটাই আইন এবং সংবিধান অনুযায়ী সত্য এবং চিরন্তন সত্য, এর বাইরে কোনো সুযোগ নাই। কিন্তু এখন হচ্ছে এই বক্তব্য অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশনার সংবিধান এবং আইন লঙ্ঘন করে যে সংস্কার পরিষদের নির্বাচন, যে হ্যাঁ না ভোটের যে নির্বাচনের আয়োজন করেছে, সেই অপরাধে রাষ্ট্রদ্রোহী অভিযোগ এখন তো তার বিরুদ্ধে আনতেই পারে রাষ্ট্র। দেখা যাক সেটি তারা আনে কিনা। এই বক্তব্য আসলে ভিতর থেকে সত্য নাকি জনগণের চোখে ধুলো দেওয়ার অংশ, সেটি সময় বলে দিবে। যেই সেনা কর্মকর্তারা তাকে, তার ভাইকে, তার মাকে গ্রেফতার করে কারা হেফাজতে নিয়ে গেছেন, সেনা হেফাজতে তারেক রহমানের উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন, তার মায়ের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়েছেন এবং এই পরিবারটাকে বিচ্ছিন্ন করে রেখেছেন, সেই সেনা কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের একটা শাস্তির ব্যবস্থা করতে চান তারেক রহমান। এর পাশাপাশি এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে স্পষ্ট হচ্ছে যে 2008-এর নির্বাচনটি আসলে ষড়যন্ত্রমূলক ছিল এবং 2008-এর নির্বাচনে ষড়যন্ত্র করে ডিজিএফআই এবং সেনা কর্মকর্তারা মিলে তখনকার মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার একটা নীল নকশা বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় এনেছিল, আওয়ামী লীগকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাইয়ে দিয়েছিল এবং বিএনপিকে মাত্র 30টি আসন দিয়ে একটা অকার্যকর বিরোধী দলে পরিণত করেছিল। এই নীল নকশা সামনে নিয়ে আসতে চাইছেন তারেক রহমান। তারেক রহমানের মা খালেদা জিয়া বিভিন্ন সময়ে প্রকাশ্যে বলেছেন যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে এক রকমের যোগসাজশ করে এই শেখ হাসিনা 1/11 সরকারের পর ক্ষমতায় এসেছিলেন। কিন্তু বাংলাদেশ সহ মানে দেশে বিদেশে সকল সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং নির্বাচনী পর্যবেক্ষকরা 2008-এর নির্বাচনটিকে বরাবর বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করে এসেছে। অথচ এখন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে বরাবরের মতো সম্পাদকেরা সক্রিয় হয়ে উঠেছেন এবং এমন খবর দিচ্ছেন যে 2008 সালের ওই নির্বাচনটি সাজানো একটা নির্বাচন ছিল এবং সেই বিষয়টি অবশেষে এখন প্রকাশ পেতে শুরু করেছে। এখন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান লিখছেন যে 2007 সালের 1/11 সরকার গঠিত হওয়ার পর মার্চ মাসে 7ই মার্চ গ্রেফতার হওয়ার আগেও তারেক রহমান তাকে ফোন করেছিলেন। গ্রেফতার হওয়ার কয়েকদিন আগে বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান হুইপ এবং তখন তারেক রহমানের যিনি ব্যক্তিগত পিএস ছিলেন নুরুদ্দিন অপু, তার মাধ্যমে ফোন করেছিলেন মাহমুদুর রহমানকে এবং ফোন করে জিজ্ঞেস করেছিলেন তারেক রহমান মাহমুদুর রহমানের কাছে পরামর্শ চেয়েছিলেন যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের কাছ থেকে, মঈনু আহমেদ এবং মাসুদ উদ্দিনের কাছ থেকে তার কাছে প্রস্তাব এসেছে, হয় তিনি বিদেশে নির্বাসনে চলে যেতে পারেন, না হলে কারাবরণ করতে পারেন। এখন মাহমুদুর রহমান লিখছেন যে তিনি তখন তাকে পরামর্শ দিয়েছিলেন তারেক রহমানকে যে যদি বাবা মায়ের মতো রাজনীতিতে থাকতে চান তাহলে যেন তিনি কারাবরণ করেন এবং এরপর 7ই মার্চ কারাবরণ করেন তারেক রহমান এবং ব্যাপক নির্যাতনের শিকার হন। 2008 সালের সেপ্টেম্বরে গিয়ে অবশেষে তিনি তার মায়ের সঙ্গে সেনা কর্মকর্তাদের একটা দর কষাকষি সমঝোতা, গোয়েন্দা কর্মকর্তাদের এক রকমের আলাপ আলোচনার ভিত্তিতে মুচলেকা দিয়ে এক রকমের রাজনৈতিকভাবে নির্বাসনে যান 17 বছরের জন্য 2008 সালের সেপ্টেম্বরে এসে। যেই প্রক্রিয়া সম্পর্কে আবার জেমস এফ মরিয়ার্টি, তখনকার মার্কিন রাষ্ট্রদূতের তার বার্তা এবং মওদুদ আহমেদের কারাগারে কেমন ছিলাম এই বইয়ে উল্লেখ পাওয়া যায়। এই যে তারেক রহমানের এই পরিস্থিতি, এই নিয়ে লিখতে গিয়ে 1/11 দুঃসময় ভোলা যায় না। এ প্রসঙ্গে লিখতে গিয়ে মাহমুদুর রহমান সুস্পষ্টভাবে বলেছেন যে সে সময় যে ভারতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতায় ডিজিএফআই এবং সেনা কর্মকর্তারা একটা সাজানো নির্বাচন করেন যার মাধ্যমে তারা আওয়ামী লীগকে এক ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এনে দেওয়া নিশ্চিত করেন। মানব জমিন পত্রিকা এর চেয়েও বিস্ফোরক এক প্রতিবেদন ছেপেছে। মানব জমিন পত্রিকা লিখছে এখন কারাগারে আটক যে দুই জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আর জেনারেল
মামুন খালেদ তারা সুস্পষ্টভাবে রিমান্ডে গিয়ে জিজ্ঞাসাবাদের সময় একথা উল্লেখ করেছেন যে 2008 সালের নির্বাচনটিতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে তারা নানা রকম কৌশল অবলম্বন করেছিলেন এবং এর মধ্যে একটা কৌশল ছিল অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, 1-11 জমানার ভোট, বাড়তি ব্যালট ছাপার অভিযোগ, কাঠগড়ায় যারা। এই শিরোনামে মানবজমিন যে রিপোর্ট করেছে সেখানে তারা সুস্পষ্টভাবে বলেছে যে 2008 সালের সেই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের এটিএম শামসুল হুদা এরই মধ্যে মারা গেছেন। এখনো জীবিত আছেন 2 নির্বাচন কমিশনার, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যিনি সবে ইউনূস সরকারের উপদেষ্টা পদ ছেড়েছেন, আর আছেন আরেকজন জীবিত নির্বাচন কমিশনার সোহুল হোসেন। এই দুজনকেই নাকি এখন তারেক রহমান সরকার নজরদারির মধ্যে রেখেছে এবং যে কোনো সময় তারা গ্রেফতার হতে পারেন। মানবজমিন বলছে যে 2008 এর পরে আওয়ামী লীগ আমলের যেসব প্রশ্নবিদ্ধ নির্বাচন 2014, 2018, 2024 এই সব নির্বাচনের কমিশনাররাই তো প্রধান নির্বাচন কমিশনাররা এরই মধ্যে কারাগারে আটক হয়েছেন। কাজেই সে সময় অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করা সক্রিয় এই 2 নির্বাচন কমিশনারকে খুব শিগগিরই তারেক রহমান সরকার গ্রেফতার করতে যাচ্ছেন এবং সেজন্য তারা এরই মধ্যে নজরদারিতে আছেন। মানবজমিন ফোনও করেছিল ব্রিগেডিয়ার সাখাওয়াতকে এবং সোহুল হোসেনকে, তবে তাদেরকে কোনো মন্তব্যের জন্য পাওয়া যায়নি। মানবজমিন পত্রিকা লিখছে যে নানা কৌশলে একটা নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো এবং বিরোধী দল হিসেবে বিএনপিকে ক্ষমতাহীন করতে একটা বড় পরিকল্পনা করেছিল তখনকার সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার এবং এই পরিকল্পনা বাস্তবায়নে বড় ভূমিকায় ছিলেন তৎকালীন ডিজিএফআই ও সেনাবাহিনীর কিছু কর্মকর্তা। এদের মধ্যেই কয়েকজন এরই মধ্যে গ্রেফতার হয়েছেন, মানে জেনারেল মাসুদ উদ্দিন গ্রেফতার হয়েছেন, জেনারেল শেখ মামুন খালেদ গ্রেফতার হয়েছেন এবং এর বাইরে তৎকালীন নির্বাচন কমিশন ও প্রশাসনের একটা বড় অংশ এই পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছিল। সম্মিলিত এই পরিকল্পনার ফলে আওয়ামী লীগ তথাকথিত ভূমিধস বিজয় পায় এবং এরপর মানবজমিন উল্লেখ করেছে যে তৎকালীন যে ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার জরিপে সে সময় ক্ষমতা ছেড়ে আসা বিএনপিকে আসনের দিক থেকে এগিয়ে থাকতে দেখা গিয়েছিল এবং এক্ষেত্রে একজন সাবেক সেনা কর্মকর্তা ও সাংবাদিক আবু রুশদের একটি লেখা, যেই লেখাটি তিনি বাংলাদেশ প্রতিদিনে ছাপিয়েছেন এই গ্রেফতারগুলো শুরু হওয়ার পর, সেটিকে সূত্র হিসেবে ব্যবহার করেছে মানবজমিন। সেই লেখায় 2008 সালের নিয়ন্ত্রিত নির্বাচনের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন আবু রুশ। সেই লেখাটিতে বলেছেন যে তার কাছে সে সময় এমন একটা গোয়েন্দা জরিপ হাতে আসে আরেক সেনা কর্মকর্তার সূত্রে, যেখানে তিনি সুস্পষ্টভাবে দেখতে পান যে 1-11 ওই নির্বাচনে বিএনপি 155-160টি আসনে জয়ী হবে এবং জোটভিত্তিকভাবে নির্বাচন করলে এই আসন সংখ্যা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু কঠোর নির্দেশনা ছিল সকল গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের সকল পর্যায়ে যে কিছুতেই বিএনপিকে 30টির বেশি আসন দেওয়া যাবে না এবং এই নির্দেশনা এসেছিল স্বয়ং সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদের কাছ থেকে, কারণ তিনি নাকি বলেছিলেন যে কোনোভাবেই বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। সাংবাদিক আবু রুশদ এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান দুজনেই বলছেন এবং মানবজমিন পত্রিকার এই রিপোর্টেও বলা হচ্ছে যে প্রতিবেশী দেশ ভারতের চাপের মুখেই মইনুল আহমেদ এই সিদ্ধান্ত নেন যে কোনো উপায়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। মানে আমার মনে যে প্রশ্নটা জেগেছে সেটা হচ্ছে যে ভারত এমন একটি কাজ যদি করতেই চায় এবং করিয়ে থাকে সে সময়কার সেনা কর্মকর্তাদের দিয়ে, তাহলে 2024-এর 5ই আগস্টের পর আমরা ক্রমাগতভাবে দেখলাম ডিজিএফআই এর বিভিন্ন সাবেক প্রধানরা সহ সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা সহ প্রশাসনের কর্মকর্তারা ভারতে চলে গেছেন এবং ভারতের নিরাপদ আশ্রয়ে রয়েছেন। এমনকি গ্রেফতারি পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জারি হয়ে যাওয়ার পর কর্মরত সেনা কর্মকর্তা, জেনারেল পর্যায়ের কর্মকর্তাকে আমরা দেখেছি যে তিনি হঠাৎ পরিবার সহ উধাও হয়ে গেছেন এবং পরে তিনি যে সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন সে খবর প্রকাশ হয়েছে। তাহলে এই জেনারেল মাসুদ উদ্দিন কিংবা জেনারেল শেখ মামুন খালিদ এদেরকে ভারত এই সব খবর প্রকাশ করবার জন্য কেন বাংলাদেশে থাকতে দিল সেটা একটা প্রশ্ন বটে। কিন্তু মানবজমিন পত্রিকা বলছে যে এই সূত্রে এখন ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং সাবেক নির্বাচন কমিশনার সোহুল হোসেনের গ্রেফতার হওয়া সময়ের ব্যাপার মাত্র, কারণ নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার যে কয়েকটি ধাপ ছিল এর মধ্যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, গোপনে ব্যালট পরিবহন এবং ছক অনুযায়ী নির্বাচনী কর্মকর্তাদের একটি অংশকে প্রভাবিত করে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ফলাফল নিয়ন্ত্রণ করা ছিল কৌশলগুলোর অংশ। মানবজমিন পত্রিকা লিখছে যে 2008 সালের পাতানো নির্বাচনের অন্যতম কুশীলব তৎকালীন নির্বাচন কমিশনের 2 সদস্য ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন
এবং সোহুল হোসেন এখন নজরদারিতে আছেন বলে তারা বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। মানবজমিন জানাচ্ছে যে এই সোহুল হোসেন তিনি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের টিকিটে নির্বাচনও করতে চেয়েছিলেন, তবে আওয়ামী লীগের তরফে তাকে কোনো মনোনয়ন দেওয়া হয় নাই। এখন এই যে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং জেনারেল শেখ মামুন খালেদের বরাতে রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে যে বেরিয়ে আসছে যে সে সময় অতিরিক্ত ব্যালট পেপার ছাপিয়ে এবং সুনির্দিষ্ট আসনে ওই অতিরিক্ত ব্যালট ব্যবহার করে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফলটা নিয়ে আসা হয়েছিল, তার দায় তৎকালীন কমিশনের জীবিত 2 কমিশনারের ওপরেই বর্তায় এবং 1/11-2 অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ রিমান্ডেও এ সংক্রান্ত তথ্য দিচ্ছেন বলে গোয়েন্দা সূত্র মানবজমিনকে জানিয়েছে। এই যে চুক্তির আলোকে একটা পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে, এই তত্ত্ব যে এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে বেরিয়ে আসছে এবং বিভিন্ন জনে বলছেন যে তখনও তাদের কাছে এ সংক্রান্ত তথ্য ছিল এবং এর মাধ্যমে সরাসরি ভারতের দিকে এক রকমের আঙুল তোলা হচ্ছে যে এটা একটা ভারতের ষড়যন্ত্রেরই ফসল বটে। প্রশ্ন জাগে যে একই সঙ্গে তারেক রহমান এবং ভারত সুসম্পর্ক রক্ষা আর ভারতের কারসাজিতে 2008-এর নির্বাচন হয়েছিল আর 1/11 ঘটেছিল সে কথা বলে 1/11-র কুশীলবদের বিচার করা তারেক রহমানের পক্ষে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে, তার সরকারের পক্ষে সম্ভব হবে কিনা। প্রশ্ন জাগে যে যদি ভারত সরকার, তৎকালীন ভারত সরকার এত বড় ষড়যন্ত্র করে বিএনপিকে এক রকমের রাজনীতিতে অকার্যকর করে ফেলবার সকল ব্যবস্থা সম্পন্নই করে থাকে, তাহলে এত বছর বাদে এই 17 বছর বাদে ভারতেরই এক রকমের গ্রিন সিগন্যালের সহযোগিতায় সমর্থনে তারেক রহমানের পক্ষে বাংলাদেশে ফেরা সম্ভব হতো কিনা। মানে অনেকগুলো হিসেব নিকেশ মিলছে না। তবে এগুলো কি শুধুই বাংলাদেশের সংবাদ মাধ্যম বা বিশেষ বিশেষ সম্পাদকদের উৎসাহে লেখালেখি হচ্ছে কিনা, নাকি সত্যি তারেক রহমান 2008 সালের নির্বাচনটিকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে এরও বিচার চাইবেন, তা দেখবার জন্য আসলে অপেক্ষা করতে হবে সত্যি মানবজমিন যেমন বলছে ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং সোহুল হোসেন এ দুজনকে তারেক রহমান সরকার গ্রেফতার করে কিনা। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।